ঠিক আছে, চলুন সরাসরি মূল কথায় যাওয়া যাক। আজকের এই গা ছমছমে বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা সোনাপুর নামের এক প্রত্যন্ত গ্রামের এমন এক ঘটনা নিয়ে কথা বলবো, যেখানে অবিরাম বর্ষা আর এক বুক অন্ধকারের মধ্যে নিছক একটা চ্যালেঞ্জ কিভাবে চরম মনস্তাত্ত্বিক দুঃস্বপ্নের রূপ নেয়, সেটাই আমরা ধাপে ধাপে দেখার চেষ্টা করব। একটু কল্পনা করার চেষ্টা করি। চারদিকে শুধু বৃষ্টির একটানা ঝমঝম শব্দ, আর এর মধ্যেই শোনা যায় প্রতি বর্ষায় সে ফিরে আসে। সোনাপুর গ্রামের মানুষের সবচেয়ে গভীর আতঙ্কের কারণ কিন্তু এই একটা মাত্র বাক্য। এক অন্ধকার জলমগ্ন পৃথিবীতে এটা কিন্তু শুধু কোনো গল্প নয়, এটা সেখানকার মানুষের একদম বাস্তব এক বিশ্বাস। প্রথম সেকশন, মাদার বাড়ির উপাখ্যান এবং এক ভয়ঙ্কর লোককথা। বাংলার অবিরাম বর্ষা এমনিতেই চারপাশের পরিবেশকে বেশ গুমোট আর ভৌতিক করে তোলে, তাই না? তার ওপর গ্রামের একদম শেষ প্রান্তে থাকায় বিচ্ছিন্ন বাড়িটা ঘিরেই যত রহস্য। ঠিক ২০ বছর আগের এক ভয়ঙ্কর বন্যায় এই বাড়িতেই একজন নারী ডুবে মারা গিয়েছিলেন। স্থানীয়দের প্রবল বিশ্বাস যে এরপর থেকে প্রতি বর্ষাতেই সেই নারী ফিরে আসেন। আর ঠিক এই অতিপ্রাকৃত ভয়ের কারণেই কেউ ভুল করেও এই পরিত্যক্ত বাড়িটার ধারে কাছে যায় না। এখন পুরো সোনাপুর গ্রাম যখন এই মৃত মায়ের বাড়ি বা মাদের বাড়ি নিয়ে আতঙ্কের রীতিমতো কাঁপছে, ঠিক তখনই রফিক নামের এক যুবক ছিল চরম মাত্রায় সংশয়বাদী। তার সোজা সাপটা দম্ভক্তি ছিল, আরে ভূতের কোনো অস্তিত্বই নেই। আর নিজের এই অহংকার থেকে সে একটা অদ্ভুত চ্যালেঞ্জ গ্রহণ করে বসে। শুধুমাত্র একটা টর্চ লাইট আর নিজের মোবাইল ফোনটা সম্বল করে ওই অভিশপ্ত বাড়িতে এক রাত কাটানোর চ্যালেঞ্জ। আমাদের দ্বিতীয় সেকশন, ভাঙা দরজা পেরিয়ে রাতের অন্ধকারে প্রবেশ। রাত তখন ঠিক ১২টা। রফিক যখন ভাঙা কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকছে, পরিবেশটায় এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। বাতাসে কেমন যেন একটা ভেজা, পচা গন্ধ। প্রথমে ধুলোয় ঢাকা মেঝের ওপর একদম তাজা, ভেজা পায়ের ছাপ দেখা গেল। এরপর নিশ্ছিদ্র অন্ধকারের মধ্যে পানি পড়ার টিপ টিপ শব্দ। আর ঠিক সেই মুহূর্তেই তার হাতের টর্চ লাইটটা অকারণে কাঁপতে শুরু করে। ৩ নম্বর সেকশন, তালাবদ্ধ দরজা এবং গহীন নিস্তব্ধতা। পানি পড়ার সেই শব্দ অনুসরণ করে রফিক একটা সরু করিডোর ধরে এগোতে থাকে। করিডোরের একদম শেষে একটা বন্ধ দরজা। দরজার নিচ দিয়ে গড়িয়ে আসছে কনকনে ঠান্ডা পানি। হঠাৎ করেই পানি পড়ার শব্দটা একদম থেমে যায়। সব কেমন যেন নিস্তব্ধ, আর তারপর ঠক, একটা খুব মৃদু টোকা পড়ার শব্দ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো শব্দটা আসছে সেই তালাবদ্ধ দরজার ঠিক ওপাশ থেকে। রফিক তো ভয়ে রীতিমতো জমে যায়। এরপর আবার সেই শব্দ, কিন্তু এবার অনেক ধীর এবং অত্যন্ত সুনির্দিষ্ট। ঠক ঠক ঠক। অন্ধকার সে পরিবেশে একা দাঁড়িয়ে থাকা রফিকের হৃৎস্পন্দন যেন কান ফাটানো শব্দে বাজতে শুরু করে। সে ভয়ে ভয়ে কয়েক পা পিছিয়ে আসে। আর ঠিক ওই মুহূর্তে হঠাৎ তার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটা মেসেজ, দরজা খুলবে না। সবচেয়ে আতঙ্কের বিষয় হল মেসেজটিতে কোনো প্রেরকের নাম নেই, এমনকি কোনো নম্বরও নেই। এই অজানা মেসেজটা পুরো পরিস্থিতিকে নিছক একটা ভৌতিক ঘটনা থেকে এক গভীর মনস্তাত্ত্বিক আতঙ্কে রূপ দেয়। রফিক কিছু বুঝে ওঠার আগেই একদম তার ঠিক পেছনে কোনো এক নারীর ফিসফিসানি শোনা যায়। কণ্ঠস্বর বলে ওঠে, বড্ড দেরি হয়ে গেছে। রফিক ঝটকা দিয়ে পেছনে ঘুরে, কিন্তু সেখানে কেউ নেই। তাহলেও নিশ্চিদ্ধ অন্ধকারে ফিসফিস করছিল কে? সেকশন ৪, প্লাবিত ঘর এবং চরম ভীতিকর পরিস্থিতি। করিডর ততক্ষণে গোড়ালি পর্যন্ত কালো পানিতে ডুবে গেছে, আর সে তালাবদ্ধ দরজাটা কারো কোনো স্পর্শ ছাড়াই নিজে নিজে আস্তে আস্তে খুলতে শুরু করেছে। ভেতরের জমাট অন্ধকারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক ফ্যাকাশে নারী। লম্বা কালো চুলে তার মুখ ঝাঁকা, আর সারা শরীরে নদীর শ্যাওলা জড়ানো। তার মুখ থেকে অবিরাম পানি ফ্লোরে গড়িয়ে পড়ছে, আর যখন সে মাথাটা উপরে তোলে, তার চোখের জায়গায় কেবল দুটো শূন্য গর্ত। নারীটি এক ভাঙা ভেজা কণ্ঠে বলে ওঠে, তুমি আমাকে এখানে ফেলে গিয়েছিলে। রফিক চরম আতঙ্কে পাগলের মতো মাথা নেড়ে অস্বীকার করে। সে চিৎকার করে বলে, আমি তো তোমাকে চিনিই না। কিন্তু আসলে কি তাই?
পঞ্চম সেকশন, ভুলে যাওয়া ছবি এবং অতীতের এক উৎসব। নারীটি তখন কোনো কথা না বলে নীরবে দেয়ালের দিকে আঙুল নির্দেশ করে। দেয়ালটা পুরনো অনেকগুলো সাদা কালো ছবিতে ভর্তি, আর সেই পুরনো ছবিগুলোর একটিতে সেই ডুবে যাওয়া নারীর পাশে একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। একটু ভালো করে খেয়াল করতেই রফিকের শির দাঁড়াবে একদম ঠান্ডা স্রোত নেমে যায়। সেই ছোট্ট ছেলেটির চেহারা আর রফিকের চেহারা হুবহু এক। রফিকের সমস্ত যুক্তি, সমস্ত সংশয় যেন এই একটা মুহূর্তে এসে ভেঙে চুরমার হয়ে যায়। ঠিক তখনই বাইরে বিকট শব্দে বাজ পড়ে। নারীটি এক ভয়ঙ্কর আর্তনাদ বলে ওঠে। দেয়ালের প্রতিটি পুরনো ছবি দাউ দাউ করে জ্বলে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘরের কালো পানি রফিকের বুক পর্যন্ত পৌঁছে যায়। অদৃশ্য কিছু হাত চিৎকার করতে থাকা রফিককে সেই অন্ধকারের গভীরে টেনে নিয়ে যেতে থাকে। সে বাঁচার জন্য মেঝের উপর আঁচড় কাটে, কিন্তু ওই অভিশপ্ত বাড়িটি তার সমস্ত সদ্য যেন গিলে নেয়। আর তারপর টর্চলাইটের আলোটা চিরতরে নিভে যায়। পুরো ঘরটা এক শ্বাসরুদ্ধকর অন্ধকারের নিচে পুরোপুরি চাপা পড়ে যায়। টাইমলাইনটা একটু দেখি। রাত 12টায় রফিকের প্রবেশ, ঠিক কয়েক মুহূর্তের ভেতর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং আলো নিভে যাওয়া। আর ঠিক পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িটিকে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় আবিষ্কার করে। একটা নিছক চ্যালেঞ্জ কত দ্রুত একটা চিরস্থায়ী গুম হয়ে যাওয়ার ঘটনায় পরিণত হল, এটা তার এক নিখুঁত চিত্র। পরের দিন সকালে সেখানে রফিকের কোনো চিহ্নই পাওয়া যায় না। শুধু মেঝের ওপর কিছু ভেজা পায়ের ছাপ সোজা সেই প্লাবিত রুমটার দিকে চলে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি হল, দেয়ালে ঝুলছে সম্পূর্ণ নতুন একটি ছবি। নতুন সেই ছবিটিতে দেখা যায় রফিক সেই ডুবে যাওয়া নারীর পাশেই দাঁড়িয়ে আছে এবং সে হাসছে। এই দৃশ্যটা যেন এই মনস্তাত্ত্বিক আতঙ্কের কফিনে একদম শেষ পেরেকটা ঠুকে দেয়। গ্রামের সেই পুরনো মিথ যে আসলে কোনো কল্পকাহিনী নয়, বরং এক ভয়ঙ্কর বাস্তবতা, সেটা চিরস্থায়ী হয়ে যায়। তাহলে আজকের এই বিশ্লেষণের একদম শেষে এসে এই একটা প্রশ্নই কিন্তু থেকেই যায়, এই স্থানীয় লোককথাগুলো যদি আসলেই নিছক গল্প হয়ে থাকে, তবে পরবর্তী কোনো সংশয়বাদীর জন্য ওই অন্ধকারে কে বা কি অপেক্ষা করে আছে। আজকের মতো বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আমরা পরবর্তীতে এরকম আরও রহস্য নিয়ে আলোচনা করব।